বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, নানা বিষয় নিয়ে আমরা তৃতীয় মাত্রায় কথা বলি। রাজনীতি যদিও তার প্রধান উপজীব্য বিষয় এবং রাজনীতি একটি সেবামূলক পেশাও, যদিও এই সেবাটা সবাই করছেন কিনা সেটি নিয়ে নানা রকমের প্রশ্ন রয়েছে এবং সেবার বদলে ঠিক উল্টোটাও করছেন কিনা সেটিও অনেক সন্দেহ যোগায় অনেকের মনে। চিকিৎসা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে বহুবার কথা বলেছি, নানা ধরনের সেবামূলক ক্রিয়াকর্ম চিকিৎসা খাতে সেটি নিয়েও কথা বলেছি, চ্যারিটি ওয়ার্ক যেগুলোকে আমরা বলি। বাংলাদেশে বহুলভাবে প্রচারিত নয়, কিন্তু এরকম অনেক ভালো কাজ রয়েছেন যে কাজগুলোর সঙ্গে দেশের ভেতরকার মানুষ, দেশের বাইরে যারা প্রবাসী বাংলাদেশে আছেন তাদের কেউ কেউ যুক্ত থাকেন। কিন্তু যে মাত্রায় হতে পারে, বাংলাদেশের সচ্ছল মানুষের সংখ্যা যে পরিমাণ বা ক্ষমতাবান মানুষের সংখ্যা যে পরিমাণ, সে পরিমাণে কাজগুলো হয় না। তারপরও টুকরো টুকরো কাজ, অনেক ভালো কাজ বাংলাদেশে হয়। তার একটি উজ্জ্বল নমুনা নিয়ে এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলবো। যদিও অতীতে আরো বছরখানেক আগে সম্ভবত এই বিষয় নিয়ে আরেকবার কথা বলেছিলাম। বাংলাদেশের একটি জেলা মাদারীপুর জেলা, সেই মাদারীপুর জেলার আসমত আলী খান ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন রয়েছে এবং তারা প্রতি বছর আন্তর্জাতিক বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করে। নবমবারের মতো এবছরও হয়েছে। ঠোঁটকাটা তালুকাটা একটি বিশেষ রোগ এবং সেই রোগ নিয়ে মূলত এই কাজটি তারা করেন। এবং আসমত আলী খানের নামের সঙ্গে হয়তো অনেকে পরিচিত, বিশেষ করে রাজনীতির সঙ্গে যারা যুক্ত তারা জানবেন যে তিনি একজন প্রখ্যাত রাজনীতিক ছিলেন এবং ওই অঞ্চলে আওয়ামী লীগের প্রতিষ্ঠার সঙ্গেও এবং শীর্ষস্থানীয় একজন নেতা ছিলেন তিনি। যাই হোক, এই আন্তর্জাতিক চিকিৎসা শিবির নিয়ে আমরা আজকে কথা বলবো এবং কথা বলবার জন্য আমার আজকে যারা অতিথি, চলুন তাদের সঙ্গে পরিচিত হই। আমার বায়ে বসা আছেন এই শিবিরের, চিকিৎসা শিবিরের এবং এই ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য শাহজাহান খান। আমার একেবারে ডানে বসা রয়েছেন কেনিয়া থেকে আগত একজন রিকনস্ট্রাকটিভ অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, ডক্টর মেশাক অঙ্গুটি, যিনি নবমবারের মতো বাংলাদেশ ভিজিট করছেন এবং এই সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে অগ্রণী ভূমিকা পালন করছেন, ওতপ্রোতভাবে জড়িত। এবং তারপরে রয়েছেন ডাক্তার মাহবুবুর রহমান খান, তিনি একজন প্রবাসী বাঙালি এবং ওরাল অ্যান্ড ক্লেফট সার্জন হিসেবে কাজ করছেন এবং 12টি দেশে কাজ করছেন এবং 12টি দেশেই আমার যতদূর জানা যে তিনি এই সেবামূলক কাজকর্মে বিনামূল্যে এই চিকিৎসা সেবা দিয়ে চলেছেন বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে। ডক্টর মেশাক অঙ্গুটি, ওয়েলকাম টু তৃতীয় মাত্রা। থ্যাংক ইউ সো মাচ। মিস্টার মিনিস্টার, আপনাকে দিয়ে শুরু করি। একজন মন্ত্রী এবং এর বাইরেও নানা রকম ক্রিয়াকর্মের সঙ্গে আপনি যুক্ত, একজন শ্রমিক নেতা হিসেবে আপনার পরিচিতি, একসময় ছাত্র নেতা ছিলেন এবং বেশ ডাকসাইটে রাজনীতি বিশ্বে বেশ অ্যাক্টিভ। ঠিক আপনার অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে এই ধরনের সেবার সঙ্গে যে আপনি যুক্ত, হয়তো অনেকেই জানেন না সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে, এবং অনেকে হয়তো আপনাকে যেভাবে আপনার একটা ইমেজ গণমাধ্যম বা সবাই মিলে দাঁড় করিয়েছে, সেখানে হয়তো একটু বিস্ময়কর অনেকের কাছে মনে হতে পারে। সো একটু আপনি বলবেন যে আপনার এর সঙ্গে যুক্ত হওয়া, এবং যেহেতু এটি আপনার আপনার এবং ডক্টর মাহবুবুর রহমান খানের বাবার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন, কি ধরনের অ্যাক্টিভিটিস করছেন এবং এই শিবির করবার, যে হেলথ ক্যাম্প যেটি করছেন, সেটি করবার উদ্দেশ্যটা কি? আপনাকে ধন্যবাদ এবং সেই সঙ্গে যদি একটু ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রম সম্পর্কে একটু অবহিত করেন। আপনাকে ধন্যবাদ। আসমত আলী খান ফাউন্ডেশন আমার পিতার নামে প্রতিষ্ঠিত এই সংগঠনটি বহু বছর যাবৎ নানা ধরনের সেবামূলক এবং দেশের দুস্থ মানুষের কল্যাণে অনেক কাজ করে আসছে। আমরা দেখেছি আমার পিতা মরহুম মৌলভী আসমত আলী খান তার জীবদ্দশায় তিনি যেভাবে মানুষের সেবা করেছেন, একদিকে যেমন রাজনীতি করেছেন একজন আইনজীবী হিসেবে, জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন এবং মাদারীপুরের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। 1954 সালে পাকিস্তান আইন পরিষদের সদস্য ছিলেন, 1970 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন এবং 1973 সালে তিনি প্রথম বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে তার বহুবার সাক্ষাৎ হয়েছে এবং আমার পিতাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। আমরা বাল্যকাল থেকে আমার বাবাকে যেভাবে দেখেছি মানুষকে সেবা করা, সেই সেবার ব্রত নিয়ে কিন্তু আমরা ভাই বোন যারা আছি আমরা সকলেই চেষ্টা করি। আমার যে ছোট ভাইটি আজকে প্রবাসী বাঙালি, কেনিয়াতে থাকে,
এবং বাংলাদেশেও আসে, কেনিয়াতে শুধু সে স্থায়ীভাবে নয়। তার উদ্যোগে এই আমরা সেবামূলক কাজটি শুরু করি এবং আমাদের উদ্দেশ্যটা হলো যে সাধারণ মানুষ, দুস্থ মানুষ, গরিব মানুষ যারা অনেক বড় বড় রোগে রোগাক্রান্ত, যারা হয়তো ঠোঁট কাটা, তালু কাটা, একটা ছোট্ট অপারেশন কিন্তু তার জীবন পরিবর্তন করে দিতে পারে। এই সুযোগটা আমরা নিয়েছি যে ডাক্তার মাহবুব রহমান খান এবং তার যে টিম প্রতি বছর বাংলাদেশে আসে, এবার নভেম্বরের মতো শুধু মাদারীপুরে নয়, আমরা চট্টগ্রামের আগে 3বার এই প্রোগ্রাম করেছি, ক্যাম্প করেছি। এখানে কেনিয়া, চীন, আমেরিকার থেকে এই ডাক্তার এসে থাকে। আমাদের উদ্দেশ্যটা হলো যে এই ফাউন্ডেশনের একটা স্লোগান আমরা দিয়ে থাকি, সেটি হলো যে ইংরেজিতে বলা হচ্ছে যে উই সার্ভ টু প্লিজ আল্লাহ, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এই সেবা দিয়ে থাকি। এবং মানুষকে মানুষ আল্লাহর সৃষ্টি, তো এই মানুষকে ভালোবাসলে, মানুষের সেবা করলে নিশ্চয়ই আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে। এটাও কিন্তু আমাদের একটা বিষয়। সামাজিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, আল্লাহ তো বলেছেনই যে যা কিছু করো তার সন্তুষ্টির জন্যই করতে হবে প্রধানত। এবং মানব সেবাটা, এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন, মানব সেবাটা কিন্তু রাজনীতিবিদদের উদ্দেশ্য, কিন্তু মানব সেবাটা কে কিভাবে করছে সেটা হলো প্রশ্ন এসে, আপনি প্রশ্নটাও দাঁড় করিয়েছেন। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি রাজনীতিবিদ, আমি শ্রমিক রাজনীতি করি, ছাত্র রাজনীতি করেছি, এখন জাতীয় রাজনীতিতেও আমি চেষ্টা করি আমার অবদান রাখতে। পাশাপাশি আমি হিসাব করে দেখলাম যে এই কাজটি যদি আমরা শুরু করি, তাহলে কিন্তু সাধারণ মানুষ যারা হয়তো অনেক অর্থ লাগে যে অপারেশন, এবং আপনি বহু বছর ধরে সংসদ সদস্য একজন। হ্যাঁ, আমি 1986 থেকে 6বার পর্যন্ত সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, 1986 সাল থেকে। এখানে যে জিনিসটা আমরা করছি সেটা কিন্তু এই যে আমি যে মন্ত্রী হয়ে করছি তা না, আমি মন্ত্রী হওয়ার আগে থেকে কিন্তু আমাদের মন্ত্রী তো 7 বছর, কিন্তু তার আগে থেকে 9 বছর ধরে করেছেন। 9 বছর যাবত করছি এবং মাঝখানে 1 বছর আসতে পারেনি। তাহলে 10 বছর, কারণ 10 বছর হবে, কারণ 1 বছর আসতে পারেনি। আপনি জানেন যে দেশে বিএনপি জামাতের যে জ্বালাও পোড়াও, ভাঙচুর, মানুষ খুন ইত্যাদি যে রাজনীতি শুরু হয়েছিল, তখন আমরা নিরাপত্তার কারণ বিবেচনা করে কিন্তু আমরা এই বিদেশি টিম এখানে আসিনি। তো আমাদের উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার, এবং আপনি জানেন যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা শুধু যে এটা করি তা না, গরিব ছাত্রদেরকে আমরা মাসিক বেতন দিয়ে থাকি, মাসিক খরচ দিয়ে থাকি, তাদের ভর্তি, তাদের বই কেনা, তাদের পরীক্ষার ফিস দেওয়া, তারপরে আমরা গরু কিনে দেওয়া, তারপরে আপনার ভ্যান নির্মাণ করে দেওয়া, কৃষকদেরকে আপনার ইকুইপমেন্টস যেগুলো মানে কৃষি কাজে যে ব্যবহৃত হয় যন্ত্র, সেগুলো কিনে দেওয়া, তারপরে আপনার সেলাই মেশিন। অর্থাৎ একজন মানুষকে আমরা মনে করি যে শুধু ভিক্ষে দিয়ে দিলাম এটাই নয়, তাকে তৈরি করা, আমরা তাদের কিছু করে খাবার। এমনকি অনেক দুস্থ মানুষকে আমি দেখেছি 50,000 টাকা দিলে সে কিন্তু একটা ছোট্ট দোকান করে তার পরিবার রক্ষা করতে পারছে। আমরা সেটাও করে থাকি কিন্তু, এবং আমরা এই দুস্থ মানুষের ভাবে অনেককে আমরা কিন্তু দাঁড় করিয়ে দিয়েছি। তার পাশাপাশি আমরা যে কাজটা করি সেটি হলো যে আমাদের একটা পরিবহন আছে, সার্বিক পরিবহন, পারিবারিক পরিবহন। সেই সার্বিক পরিবহনে প্রতিদিন 5 জন দুস্থ মানুষ, তাদেরকে ঢাকা যাতায়াতের আমরা ফ্রি টিকিট দিয়ে থাকি। এবং আমাদের যারা কর্মচারী, সেই কর্মচারীদের মধ্যে আমরা প্রতি বছর একজনকে হজ বিনামূল্যে আমাদের খরচে আমরা তাদেরকে হজ করাই। এই কাজগুলো আমাদের এই ফাউন্ডেশন থেকে করে থাকে। আমাদের আরো উদ্দেশ্য আছে। জি, শুনবো আরো আপনার কাছ থেকে। আমি আসবো আবার ডক্টর মাহবুব রহমান খান, আপনার কাছ থেকে একটু শুনি যে আপনি কত বছর ধরে বাইরে আছেন? দীর্ঘ 27 বছর যাবত আমি প্রবাসী বাঙালি। আপনাকে দেখলে অবশ্য মনে হয় না। 27 বছর ধরে আপনি আছেন প্রবাসে। তো একটু বলবেন যে এই কাজের সঙ্গে, এই যে চ্যারিটি ওয়ার্কের সঙ্গে আপনি কিভাবে নিজেকে যুক্ত করলেন, কেন, এবং সেই সঙ্গে এই যে আপনি যে ওরাল অ্যান্ড ক্লেফট সার্জন, মানে এই জায়গাটা, চিকিৎসার এই ক্ষেত্রটা আপনি কেন বেছে নিলেন? 27 বছর একটা মানুষের দীর্ঘ সময়। প্রবাসে যারা এই অনুষ্ঠানটা শুনছেন তারাও উপলব্ধি করবেন, দীর্ঘ জীবন যারা আছেন হয়তোবা তারা বাঙালির চরিত্র, অনেক চারিত্রিক গুণাবলী ভুলে গেছেন। আমিও ভুলে গেছি, বাঙালি খাবার ভুলে গেছি, বাংলা শব্দ বলতে অনেক শব্দ এখন উচ্চারণ করতে কষ্ট হয়। কিন্তু দুটো জিনিস আমি ভুলিনি, একটা হচ্ছে মাতৃত্ব বোধ, আর একটা হচ্ছে মানব সেবা। এই দুটো সেবা আমার মনে হয় দুটো কারণ। একটা হচ্ছে
যে এই প্রফেশনটাকে, ডাক্তারি লাইনটাকে আমি নিয়েছি সেবা হিসেবে। আর বেশিরভাগ ডাক্তাররা এই লাইনটাকে বেছে নেয় টাকা রুজির উৎস হিসেবে। এর কারণ হতে পারে একটা পারিবারিক ঐতিহ্য। জন্ম থেকে আমার বাবার যে মানুষের প্রতি টান এবং সেবা, শ্রদ্ধাভাজন বড় ভাই মাননীয় মন্ত্রী মহোদয়ের যে সেবা শ্রমিকদের এবং সাধারণ মানুষের, এই থেকে হয়তোবা আমারও একটা উদ্দীপনা জেগেছে আমি মানুষের সেবা করব। অন্য কোনো একটা পরিবারে জন্মগ্রহণ করলে হয়তোবা অন্য কোনো বিদেশি ডক্টরদের মধ্যে হারিয়ে যেতাম। আমি 27 বছর পরেও এখনো বাংলার নারীর টান আমার এখন আছে, 1 নাম্বার। আর 2 নাম্বার, যে কোরআনে স্পষ্টভাবে চ্যারিটি ওয়ার্কের উপর প্রচুর আয়াত। কোরআন প্রতিষ্ঠিত হয়েছে শুধু পড়ার জন্য, যা মুখস্থ করার জন্য, প্রতিষ্ঠিত হয়েছে এটা ইমপ্লিমেন্ট করার জন্য, ব্যবহার করার জন্য। আমি একটা শুধু কোরআনের আয়াত আমার নিজের উপরে ব্যবহার করে বলি, এই কাজগুলো করি, যেটা সূরাতুল কাহাফ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল মালু আল বানুনা জিনাতুল হাইয়াতুদ দুনিয়া ওয়াল বাকিআতুস সালিহাতু খায়রু ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রু আমালান। যে তোমাদের সম্পদ এবং সন্তান এটা একটা অলংকার স্বরূপ এই পৃথিবীতে, কিন্তু ভালো কাজ আল্লাহর দৃষ্টিতে অতি উত্তম এবং তার জন্য প্রচুর উপহার। এই একটা ছোট্ট একটা কোরআনের আয়াত ব্যবহার করার জন্য আমি প্রফেশনটাকে অন্যভাবে নিয়েছি। প্রফেশন আমার কথা হচ্ছে যে না, কোনো রোগী যদি আমার ক্লিনিকে চলে আসে, কোনোভাবেই যেন চিকিৎসার টাকার অভাবে চিকিৎসা না পেয়ে যায় না। আর আমি এতগুলো প্রায় 300 রোগী দেখি প্রতিদিন। 300 রোগী প্রতিদিন আমি দেখি। 7 দিন আমরা কাজ করি আমাদের সেন্টারে, এবং আমার এখন হচ্ছে 50 টাকা এখনো পর্যন্ত। কেনিয়া 50 টাকা মানে হচ্ছে বাংলাদেশে 40 টাকা। এটা একটা বিরাট উদাহরণ যে আমার স্লোগান হচ্ছে উই সার্ভ টু প্লিজ আল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। 300 রোগী আপনি কতক্ষণে দেখেন? আমাদের সেটআপ আছে 17 জন স্টাফ সবাই মিলে। হ্যাঁ, তার মধ্যে আবার বড় বড় অপারেশন করছি, তার মধ্যে বড় বড় কেস করছি, এবং ইটস পসিবল। টাইম ম্যাটার্স, এভরি মিনিট। আমি বলি যে একটা মিনিট এত মূল্যবান জীবনে, কেউ যদি ইউটিলাইজ করে সময়টাকে, অনেক এগিয়ে যেতে পারে। আরেকটা প্রশ্ন করেছিলাম যে এই যে ওরাল অ্যান্ড ক্লেফট সার্জন হিসেবে নিজেকে যে তৈরি করলেন আপনি, সেটি আমি বেসিক্যালি আমার গ্রাউন্ডটা ছিল আই এম এ ডেন্টিস্ট। আমি সাধারণত ডেন্টিস্ট হিসেবে এই দেশ থেকে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করে বেরিয়ে চলে গিয়েছি। পোস্ট গ্রাজুয়েশন ওরাল সার্জারির আমার পোস্ট গ্রাজুয়েশন ছিল। যাওয়ার পরে আই এম লাকি, I got my teacher here, the reconstructive and maxillofacial surgeon, a very fantastic surgeon, and he do a lot of challenging job. He trained me. তিনি আমাকে ট্রেন করে এখন আমরা দুইজন একসঙ্গে কাজ করি, এবং কিছু ছবি আমাদের এই মাদারীপুরে অপারেশন করে এসেছি, যেগুলো অবিশ্বাস্য। মাদারীপুরের মতো ছোট শহরে যে কোনো ডক্টর এই ধরনের অপারেশন করার সাহস পাবে কিনা আমার প্রশ্ন। কিন্তু আমাদের যে দক্ষতা, এই দক্ষতা, যে ম্যারাডোনের ফুটবল খেলার যে গোল, যে একা কিন্তু গোল দেওয়া সম্ভব নয়। তা আমাদের কিছু কম্বিনেশন আছে আমার দুজনের, আমরা কম্বিনেশন করে আমরা কাজ করে বহু চ্যালেঞ্জিং অপারেশন আমরা করে ফেলি যে কোনো জায়গায়। জি, আসবো আপনার কাছে। ডক্টর মেশকাত গাঙ্গুহি, how do you find Bangladesh? You can say Bangladesh is a very wonderful place. It's actually my second home, because it explains why for the last 9 years we have been coming and helping and working as a team here. Number two, I've been adopted. The honorable minister there, about 4 years ago, I told him, look, I think I belong to Bangladesh. And he adopted me as his brother in Bangladesh. Apart from that, I think by virtue that we come and get patients who are able to recognize and appreciate what we have been doing, that's what humbles us. That's what makes us come to this place. And it's so nice when you find that everybody, those patients, they wait from morning until evening. Nobody complains. When you are coming out, they are smiling at you. And I think Bangladesh is a wonderful place. And it sounds good. So far you have visited for the last 10 years in Bangladesh. So do you see any progress in Bangladesh? First of all, what kind of progress in that? Let me say this with that.
first of all, the progress that we have been able to make through the help that the Asram Khan Foundation has been able to give us, we have been able to take care of patients that sometimes will have not areas. That's a good success because we have changed the lives of many of the patients that we have been able to touch. Number two, it has also helped us to work as a team. The local Bangladesh medical professions plus the team that comes from outside. See, Help a Child First Tomorrow that I manage, it basically focuses on taking specialized services, surgical and medical, to remote rural areas. And so that work is done at the same standards as they are done in the city. You don't compromise any standards. You take people who are very highly qualified. It's like moving a very highly specialized hospital to an area where you are able to do more patients and do them up the place. So on this aspect, we have actually been able, those who have been able to work together. And my product, for example, that when you look at Dr. Khan here, I mean, I think that in the world now is among the very best also who do palate surgery because he has learned the skill and everything else. In fact, and this is why I always say, look, it doesn't matter who you are and where you are. If you give yourself the opportunity to learn something, you will learn it and you do it better. The other thing is that I've learned that Bangladesh is a very big country. I mean, a very small country, but a very big population, 160 million. While Kenya is a very big country, small population. But I'm amazed to see that all the years I've been coming here, the economy has been more stable and improving. And I find that even the taka, the dollar, while it's quite stable, for example, that shows you that there's actually a lot of good work that's going on. And each time I come, I see a country that's growing up. I see a country that's still improving on everything else. And this is where we should be focusing the look. If we work, all of us, as a team and as brothers, doing things that add value to the society that we are dealing with, like us who are professionals. And I will appeal to most of my fellow consultants who do healthcare work. I think we are there to serve people who suffer most. We can't be sitting in our offices and hoping the patient will come to us. In fact, that's when we go wrong. What we should be doing now is to go to those rural areas and train not only the surgeons, but even the nurses so that they know how to take care of the patient in a better way. So 10 years ago, why did you choose Bangladesh for this noble cause? One, obviously, you must have a guide. Having trained Dr. Khan in Nairobi for many years, and having also accompanied us to various missions that we were going to other countries in Africa, he requested, look, could we be able to come to Bangladesh and do a similar thing because he realized the need of the people in that place. For 2 years, he was trying to convince us. But the moment we actually agreed to come, we have never looked back. We are always wanting to come back because we received such a cooperation from the local people, from the patients themselves, from the staff that are around, and from our hosts who are in the place on. And that's why how it came in. Now, we found that we can definitely say, look, we want to go to Bangladesh on this particular day, on this particular time, and we will be able to come in place. And we also find, for example, that when you find like the government gives us ex gratia visas to come, because they appreciate the work we're doing, that to us it gives a very, very special privileges to us to be able to come to the country. Okay, I'll come back to you again. Mr. Minister, একটু আমাদেরকে বলবেন যে এই যে একটা মহাযজ্ঞ বলা যেতে পারে, বহু রকমের কাজ আসমত আলী খান ফাউন্ডেশন করছেন এবং সেখানে এই ক্যাম্পটি তো আমার কাছে মনে হয় যে একটা মহাযজ্ঞ। সো এর যে লজিস্টিক সাপোর্ট, এর জন্য একটা বড় অর্থায়নের প্রয়োজন হয়, সেগুলো কিভাবে আপনারা অর্গানাইজ করছেন? আপনি ঠিকই বলেছেন, এই ধরনের একটা প্রোগ্রাম করতে কম করে হলো 70 থেকে 80 লক্ষ টাকা খরচ হয়, কারণ বিদেশ থেকে এতগুলো লোক করে। মেনলি আমরা পারিবারিকভাবে যে একটা বিশাল অঙ্ক এখানে আমরা খরচ করি এবং কিছুটা সে যখন এই বাইরের থেকে আসে তখন বাইরের ডাক্তারদের এগুলো সেই অর্গানাইজ করে। আমরা মূলত এইখানে যে খরচটা করি সেটা আমরা পারিবারিকভাবে এবং আমাদের কিছু হিতাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী
তারাও বিভিন্ন সময় অনুদান দিয়ে থাকে। তো এর মধ্য দিয়ে কিন্তু আমরা এটা করে থাকি। তো আমাদের উদ্দেশ্য, আপনি আগে শুনেছেন যে আসলে মানুষের স্বাস্থ্য সেবাটাকে দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য। আপনি যেটা ধরেন আজকে এই ধরনের একটা অপারেশন ঢাকায় এসে মানুষকে করতে, আপনি এইখানেও যদি ফ্রি করেন, তার জন্য যে খরচটা হলো, তাই না, সেটা এদের পক্ষে, আপনি ছবি দেখতে বুঝবেন যে গত মানে এতগুলো লোক এখানে এসে ট্রিটমেন্টটা নিল, এবং এত বড় বড় জটিল রোগ যেগুলো এখানে যে সেই স্বাস্থ্য সেবাটা পেল বিনা পয়সায়, এবং এখানে থাকার ব্যবস্থা আমরা করে দিয়েছি তাদেরকে। এমন সে তো এই কাজটাও করে, ডক্টর মাহবুবুর রহমান খান, যদি কোনো গরিব রোগী যাওয়ার টাকাও না থাকে, সে কিন্তু যাওয়ার টাকাও দিয়ে দেয়। এটা কিন্তু আমরা অনেক সময় করে থাকি। তো আমাদের এইভাবে আমরা ইয়ে করছি। আর আমাদের শিক্ষাটা মূলত সে যেটা বলেছে, আমরা আমাদের পিতা মরহুম ওয়াসফুল আলী খান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের তো শিক্ষাই দিয়েছেন যে আসলে মানুষের সেবা করা, দেশের সেবা করা, দেশপ্রেম এবং মানব প্রেম, এটা শিক্ষা পেয়েছি আমরা তাদের কাছ থেকে। এবং বঙ্গবন্ধুর পাশাপাশি আমার পিতা যখন রাজনীতি করেছেন, তখন আমরা দেখেছি, আমি আমার বাসায়, আমার সৌভাগ্য হয়েছে, ওরা হয়তো দেখেনি, বঙ্গবন্ধু একসময় তো শহরে, আমাদের ওইসব শহরে কোনো ইয়ে ছিল না, সার্কিট হাউস ছিল না, ওই ছোট্ট একটি ডাক বাংলায় বঙ্গবন্ধু থাকতেন এবং আমাদের বাসায় খাওয়া দাওয়া হতো। আমি বাল্যকালে আমি বঙ্গবন্ধুর কোলে বসারও আমার সুযোগ হয়েছে। এই যে ইয়েটা, এর থেকে কিন্তু আমরা অনুপ্রাণিত হয়েছি যে তারা কিভাবে জীবন দিয়ে মানুষকে ভালোবেসেছে, জীবন দিয়ে দেশকে ভালোবেসেছে। আমাদের এইটা কিন্তু আমাদেরকে উৎসাহিত করেছে বেশি। ডক্টর খান, একটু বলবেন যে আপনি তো কোন কোন দেশে এমনিতে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, এবং এই যে বাংলাদেশে একটা বিশাল টিম নিয়ে আসেন, কারা থাকে টিমে, এবং তারা আসলে কতটা স্বেচ্ছায় বা বাংলাদেশ থেকে সৃষ্টি এই অনুপ্রেরণা, এর প্রথম ক্যাম্প শুরু। তারপরে আমরা নিজেরাই লোকাল কেনিয়ার থেকে আমাদের মেইনলি টিমটা আমরা গঠন করি। আমাদের 2জন সার্জন, 4জন অ্যানেস্থেশিয়া থাকে, অ্যানেস্থেটিস্ট থাকে, 4জন আইসিইউ নার্স, ওটি নার্স, পুরো টিম নিয়ে আমাদের 15 থেকে 20 জনের একটা আইটি, ক্যামেরা, জার্নালিস্ট সব থাকে আমাদের। সবাই কি কেনিয়ান? সবাই কেনিয়ান। আমি একমাত্র প্রবাসী বাঙালি। এটা আমার গৌরব যে এই টিমটা নিয়ে আমরা প্রায় 12টা দেশে, এখন আমরা পূর্ব আফ্রিকা, মধ্য আফ্রিকা এবং পশ্চিম আফ্রিকায় চলে যাচ্ছি। আগে যেমন বলা হতো দিগ্গজয়ের মতোই ব্যাপারটা। আমি বলি যে জ্ঞান একটা ইস এ শার্পার দ্যান নাইফ, এত শক্তিশালী। যেমন জাম্বিয়াতে একটা ঘটনা আছে, জাম্বিয়াতে একটা অপারেশন করে আমরা হিরো হয়ে গেলাম। তো জ্ঞান অর্জন করলে বিভিন্ন দেশে, এখন বিভিন্ন দেশের মিনিস্ট্রিগুলো, স্বাস্থ্য মন্ত্রণালয়গুলো আমাদের কমিউনিকেশন করে, আমাদের সঙ্গে ইনভাইট করে, আমাদের প্রায় 6 মাসের অ্যাডভান্স বুকিং করা আছে, কোন কোন দেশে কত তারিখে কত দিনের জন্য ফ্লাই করব, ফ্লাইট বুকিং আছে, সব বুকিং আছে, সেভাবে আমরা কাজ করি। আমরা মেইনলি এই টিমটাই পৃথিবীতে, আমি বিশ্বাস করি, বিভিন্ন টিম পৃথিবীতে ঘুরে, কিন্তু সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং জব। অন্যান্য দেশের কিছু তো আমি শুনেছিলাম যে আমেরিকান বা অন্যান্য দেশের অনেকেই থাকেন আপনাদের সঙ্গে টিমে। হ্যাঁ, ওরাও আসে। কেনিয়াতে আমরা যখন করি, বাইরে যখন করি, যেমন সোমালিয়াতে, ডিআরসি কঙ্গোতে, রুয়ান্ডাতে, জাম্বিয়াতে, উগান্ডাতে, এই সব দেশে আমরা, তারপরে ক্যামারুন, এখন আমাদের হচ্ছে অ্যাঙ্গোলা, আমাদের নেক্সট। বাংলাদেশে যারা আসেন সবাই আমেরিকান একটা টিম আসে, একটা অর্গানাইজেশন, ক্যালিফোর্নিয়ার একটা অর্গানাইজেশন, ওরা এসে আমাদের কাজকর্ম দেখে খুব হয়েছে। তারপর থেকে ওরা 2010 সাল থেকে আসা শুরু করলো বাংলাদেশে আমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে। জি, আমাদের প্রায় এখন এই পর্যন্ত 5টা দেশের ডাক্তাররা আমাদের মাদারীপুর ক্যাম্পে অংশগ্রহণ করেছে। কেনিয়ান, আমেরিকান, নেপালিজ, ইউক্রেন, রাশিয়ান এবং বাংলাদেশি লোকাল ডক্টর, ন্যাশনাল ডক্টরদের আমরা রিক্রুট করি মাঝে মাঝে। এবং এভাবে আমরা ঘুরে ঘুরে আমাদের এখন ক্যালেন্ডারে আমরা 6 মাসে, আমাদের যেমন জাতিসংঘের ইউএনএসসিআর এর আমরা সোমালিয়া রেফিউজি ক্যাম্পে, আমার একটা ক্যাম্প ছিল 7 তারিখে। শ্রদ্ধাভাজন মাননীয় মন্ত্রী মহোদয়, আমার টিকিট ক্যান্সেল, আমার আজকে ফ্লাইট ছিল, এই জন্য আমার ওই ক্যাম্পটা ক্যান্সেল করে দিতে হয়েছে। তো আমাদের এরকম বুকিং থাকে, আমাদের লাইফটাকে কম্পিউটারাইজড এখন, যে আমাদের কোনো অবশ্যই আমাদের সেলফ বলতে, আমাদের নিজেদের বলতে কোনো সব নেই। মানুষের সঙ্গে, মানুষের জন্য, দুনিয়ার জন্য, দেশের জন্য, সারা পৃথিবীর জন্য আমরা উৎসর্গিত। আমি একটা কথা বলি যে সাধারণত
সবাই জন্মগ্রহণ করে শুধু পরিবার, স্ত্রী এবং পুত্রের জন্য। কেউ 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 জন্মগ্রহণ করেন, যেমন নেতারা জন্মগ্রহণ করেন দেশকে সেবা করার জন্য বা শহরকে সেবা করার জন্য। খুব কম সংখ্যক এই মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে সারা পৃথিবীকে সেবা করার জন্য। আমার এরকম একটা সৌভাগ্য হয়েছে বাঙালি হিসেবে যে বিভিন্ন দেশে এখন আমি সেবা দিয়ে থাকি। কত পৃথিবীর কত মানুষ সেবা পায়, আমার এখন হিসেব কষা ভার। তো এই জন্য আমি গর্বিত এবং আমি উৎসর্গিত। এবং এই রুটগুলো আপনি যদি ইফ ইউ আস্ক দ্য রুট ইজ দ্য দেশপ্রেম, এই যে দেশাত্মবোধ, জাতির জনক বঙ্গবন্ধুর যে আদর্শ, এই আদর্শগুলো আমার মনে হয় কাজ করে সবচেয়ে বড় করে। তো যারা আসেন আপনার সঙ্গে টিমে, তাদের কোনো রিমিউনারেশন বা তারা পুরোটাই স্বেচ্ছা? অল্প কিছু। যে চিকিৎসাটা সেবাটা দেন সেটা সম্পর্কে একটু দর্শকদের, কারণ আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, অনেকে তো বুঝতে চাইবেন যে কি আসলে করেন। অদ্ভুত কিছু রোগী, যে রোগীর দৃশ্য দেখলে মাদারীপুরের ছোট্ট শহরের মধ্যে ছোট্ট হাসপাতালে যে এত বড় অপারেশন করা যায় কেউ বিশ্বাস করবে না। আমরা টিউমারগুলো করি, টিউমারের মধ্যে 30 থেকে 40 বছরের পুরনো টিউমার, 5 কিলোগ্রাম ওয়েটের টিউমার, কাঁধ থেকে ঝুলে পড়েছে পেট পর্যন্ত, মুখ থেকে মাথা থেকে ঝুলে পড়েছে কাঁধ পর্যন্ত। এত অদ্ভুত অদ্ভুত রোগ টিউমারের কেসগুলো করি আমরা, খুব কনফিডেন্টলি করি সেগুলো। ঠোঁট কাটা তালু কাটার উপরে করি এবং বার্ন কন্ট্রাকচারের উপরে আমাদের নতুন টেকনিক্স আমরা এই অপারেশনগুলো করি। এবং মাদারীপুরে, চিটাগংয়ে প্রচুর, এই পর্যন্ত আমাদের 1000-এর উপরের অপারেশন বাংলাদেশে হয়ে গেছে। আর এর বাইরে যে ঠোঁট কাটা তালু কাটা, সেগুলো তো ঠোঁট কাটা তালু কাটার ব্যাপারে আমার খুব খুব ভীষণ কতগুলো পয়েন্ট আছে, যেগুলো যে এত সূক্ষ্ম অপারেশন যেসব ডক্টররা করবেন তাদের প্রতি অনুরোধ, এই রোগীটার দিকে তাকিয়ে দেখুন। একজন ডক্টর যে অভিজ্ঞ নয়, করে তার জীবনটা নষ্ট করে ফেললো, আর আমরা সেই অপারেশনটা করে সুন্দর চেহারা করে দিলাম। সুতরাং এত সূক্ষ্ম যে 1 মিলিমিটার, এখন যদি এই যে ঠোঁটের যে একটা লাইন আছে 1 মিলিমিটার যদি না মিশে, সেটা আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে একটা বিরাট অপরাধ। একটা সুয়ের অবহেলার কারণে, একটা ডাক্তারের সুয়ের অবহেলার কারণে একটা রোগী সারা জীবন কষ্ট পেতে পারে। সেই জন্য যেসব ডক্টররা এই সমস্ত খুব সূক্ষ্ম অপারেশনগুলোর মধ্যে ইনভলভ, তাদের কাছে আমার অনুরোধ যে এই ঠোঁট কাটা তালু কাটার যত কমপ্লিকেশন, এই ফিস্চুলা, যে এই ঠোঁটের মধ্যে বা লেবিয়াল ফিস্চুলা বা প্যালাটাল ফিস্চুলা যেগুলো দেখা যায়, এগুলো সবই কিন্তু ডাক্তারের অনভিজ্ঞতার কারণে হচ্ছে। সুতরাং যেসব ডাক্তাররা এই সব রোগী নিয়ে অপারেশন করবেন, দুটো অনুরোধ, তাদের প্রচণ্ড কনসেন্ট্রেশন করার প্রয়োজন, ডেডিকেশন করার প্রয়োজন। এবং মনে রাখবেন, আপনার একটা সেলাইয়ের প্রবলেমের জন্য সারা জীবন একজন রোগী খুব কষ্ট পাবে। Dr. Meshek, could you please tell me, in your eyes, what are the challenges Bangladesh is facing now? Bangladesh being a third world country, the challenges are more or less similar that you will be able to find in other developing countries. The difference is that challenges are there to give us good ideas on how to do things better. And the noble way of solving this, look, we realize yes, there are patients in the rural and regional areas who require services, that specialized services. And those services are not available in those particular areas. We came in, we screened about 500 patients, for example. We were only able to do surgeries on 209. That means 300 patients are still waiting, and more others, there are more who are coming in place. It is essential to ensure that how do we sustain these programs? While, for example, that they are doing a great work, when they were doing it with a smaller group of patients, small places, they can manage it up. So the idea is now to ask people to come in and support, so that people can go to other more regions, so they don't have to travel from other districts to that particular district. Or from even, you'll be surprised, even patients come from Dakar to come there when they know that we are around. Not that there are no
specialists in this particular place. But just imagine, for example, a patient who from the rural areas, who wants surgery to be done, for example, for a tumor. He comes to the main hospitals. First of all, he doesn't know where it is. He's put on a waiting list because there are other cases that are competing on it. Right. For a whole year, 2 years, 3 years. Like the patient Dr. Khan was talking about, who was walking around with 5 kilo tumor hanging from his neck. So that means his neck and his back already has been bent to the other side like that. There are many stories we can talk about. So those are major. The other challenge is that when you go to the rural areas, the way work can be done there, most of those facilities are not well equipped and they are not well staffed. But we don't have to move away from there. We can advise the government and anybody who wants to come in and help to equip and improve those facilities. And then, as we come in, we are training them to do the various places in place. The other thing is that even us, when we are coming in from the places, we find that I think while they will be working so hard, we now reach the stage where we feel that, look, we should have a good mechanism to ensure that, for example, when we come in, everything is facilitated very easily, very quickly through the necessary bodies that are there and through the government, so that, and like I was talking to the minister, look, you see, when we come in, we sometimes get what you call a single visa, single now. If we are coming every year, or even twice in a year sometimes, as we are planning to be going to look for the visa, we should be getting the multiple visas that gives a long period of time that we don't have to, because sometimes we're so busy that we don't have even time to go and be doing this kind of thing. And it becomes less expensive than doing that. So these are some of the challenges that we find that look, but all in all, it looks that as a country, and as Khan says in, it's similar. Look, yes, if hospitals are being built, let them have standards. And I would like to say that it does not mean that, for example, that you don't have people who can do similar work we are doing it. But for good clinicians, they share information. They learn from each other. Right. And because I might know something that I do better than someone else. And if they work with me, the residents, those who are doing their postgraduate, those who are doing their post fellowships, it will be tremendous that in future, instead of having Dr. Khan alone, we'll be having 10, 20 people on the other places. So Hope Minister will take necessary steps in this regards. May I ask you different type of questions? Do you feel any security problem here in Bangladesh? As you know, that a few countries expressed their concern in this regard, and they're feeling a threat, security threat in Bangladesh. you know, you have visited a remote area of Bangladesh recently. Yeah. Let me just say one thing. First of all, I met when I was talking that Bangladesh is my second home. I think sometimes I don't know where the information come from. You know, they say that Bangladesh is unsafe. If it was unsafe, if it was not conducive, how could we have done 209 patients in 5 days? How could we have screened over 500 patients? How could I come here on the TV in the podcast? Let me say that, you know, sometimes we listen too much to certain things that don't add value to us as human beings and to the country. I think the country, those patients, those people that we are serving in, they're more interested in getting services from us. They actually take care of us. They love us. They do everything that needs to be done. And they're not interested on some of the propaganda. You know, if you were in New York, someone would be shot there. For example, recently you heard that some students in school were shot in America. Well, people want not to go there because it is unsafe. Have you heard that? Why is it that something small in any small country that we magnify it? We magnify it. What we should be talking about, look, we should respect all human life. We should work as a team. I should look at you as my brother. I should look at you as someone who can work with. Like, he has, for the last 9 years, I have seen him a hard-working person. I've never seen him doing something that is different, that is selfish. He is working for the people.
Sometimes I ask him that, look, how do you survive? You're working almost 16 hours. Now, if we had 2, 3, 4 people in the country supporting efforts to do good things, we should not have one of these things. Sometimes idle minds make a lot of noise. So I would like, particularly the media, to begin to let us look what I think that add value to the society, what I think that we can be able to do. If doctors can come, like we can bring through Health Charity, we can bring doctors from all over the world. They come here and we're working. We have been here the whole week, 1 week. And we are, everybody, in fact, they are sad. They didn't even have time to do what they wanted to do. They wanted to walk around and do everything else and do everything that they have been doing. So I think I would say this way, Joy Bangla. It's a wonderful country. And as my colleague from Dr. Nwang, who we normally, what I had you asking the question that how do we see what happens that Help a Child First tomorrow works globally. They can get frontiers so long as they know what they are doing to come in and join us in those programs, so they can do everything else. He said one thing that look, this country, there are many Muslim countries in the world, but I would like Bangladesh to be proud that this is one of the best Muslim countries because they have embraced the culture liberal, of everybody. moderate, whatever you can say. There is the Hindu, there is the this, Christian, there is everything Buddhist. else. And you see, whether I'm a Christian, whether I'm a Hindu, when there's a patient here, that patient doesn't select whom he goes to. Or if there's someone who wants to go to school, he's taught about that. Why don't we focus on these good qualities that are happening in? I have not seen anything that I would say that was scaring us or making us not come to this particular place. In fact, we have been discussing that, look, when do we have our... Now try to see next year whether we can come 2 or twice rather than once. Because the number of patients is too many, and there are also many places. That's good. So আপনার মধ্যে যেহেতু আপনি প্রধান পৃষ্ঠপোষক একজন মন্ত্রী, কানের পাশে সবসময় সিকিউরিটি ইস্যুটা এখন কথাবার্তা বিদেশিদের শুনতে হচ্ছে, সো এতজন বিদেশিকে বাংলাদেশে নিয়ে আসলেন এবং একটা রিমোট এরিয়াতে নিয়ে গেলেন, কোনো ধরনের টেনশন কাজ করেনি? এবং যেখানে 2 জন বিদেশি মারাও গেছে, যেটি খুবই আনইউজুয়াল বাংলাদেশে। আমার টেনশন কাজ করেনি এই জন্য যে আসলে যে 2 জন বিদেশি মারা গেছে এটা তো একটা পরিকল্পিত ঘটনা, এবং এটা কি জন্য করা হয়েছে এখন সম্পূর্ণ মানুষের কাছে সুস্পষ্ট হয়ে আসছে। তো এই পরিকল্পিত ঘটনা যারা ঘটিয়েছে, যখন সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, স্বাভাবিকভাবে কিন্তু এই সন্ত্রাসীরা তারা কিন্তু তখন একটু পিছু হটবেই। দ্বিতীয় কথাটা হলো যে যেখানে মানুষের সম্পৃক্তি নাই এই সন্ত্রাসী কর্মকাণ্ডে, সেখানে কিন্তু সন্ত্রাস বিজয় লাভ করে না, কখনোই সন্ত্রাস বিজয় লাভ করে না। বিজয় লাভ করে সেই কাজটি যে কাজের পেছনে প্রচুর জনগণের সম্পৃক্তি, সমর্থন এগুলো আছে। যেমন স্বাধীনতার সময় আমরা যে বাঙালিরা শুধু পাকিস্তানের যুদ্ধ করেছি এটা ঠিক না, আমাদের কিছু আবার পাকিস্তানিদের হয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। যেটা আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে কথাটা বলছেন, এটা কোত্থেকে এটা বললেন আমি জানি না, এবং কি কারণে বললেন। তাহলে কি তারা কি এই সমস্ত জামাত বিএনপির কাছ থেকে মোটা অঙ্কের টাকা পেলেন কিনা, কি স্বার্থে বলেছেন, তারা বলতে পারবেন। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই কথাটা বলে সারা বিশ্বে, বিশেষ করে আমাদের দেশে তো হবেই, সারা বিশ্বে কিন্তু এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কারণ যখন আমাদের দেশে পুড়িয়ে মানুষ হত্যা করলো তখন কথা বললো না, যখন বঙ্গবন্ধু হত্যা করলো তখন কথা বলে না, যখন সাধারণ মানুষকে যখন এইভাবে হত্যা করে তখন কথা বলে না, আর কথা বলে যখন বিচার হচ্ছে, তাদের ফাঁসি হচ্ছে, তখন তারা এই কথা বলছে। তাহলে নিঃসন্দেহে পেছনে নেপথ্যে ডালমে কুচ কালা হয় একটা কথা আছে, এর পেছনে কিছু ঘটনা আছে। আমরা যেটা বলতে চাই যে এটা আমরা কোনো ভয় ভীতি আমাদের মধ্যে নেই। আমরা ইনশাআল্লাহ যুদ্ধ করেই দেশ স্বাধীন করেছি। তারপরে যেভাবে আপনি জানেন যে জ্বালাও পোড়াওর বিরুদ্ধে যে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলাম, তখন আমার উপরে একের পর এক বোমা, আমার মিছিল, আমার মিটিং, তারপরে আমার গাড়ির উপরে বোমা, মানে একের পর এক বোমা চার্জ করেছে। আমি আল্লাহর উপরে ভরসা করে আমার কাজ করেছি, এবং ইনশাআল্লাহ আমি মনে করি মঙ্গল ভালো কাজ যারা করে, মানুষের সেবায় যারা কাজ করে, তাদের উপরে এই ধরনের কোনো আক্রমণে কোনো মানে সন্ত্রাসীরা করতে পারে না। তা আমি একটা কথা বলতে চাই, সেটা হলো এই যে ক্যাম্পটা আমরা করলাম, ফ্রি মেডিকেল ক্যাম্প, এই ক্যাম্পে একটা বেসরকারি উদ্যোগে কিন্তু আমরা করেছি, একটা পারিবারিক ব্যবস্থাপনার মতো।
এটা প্রমাণ করেছি আমরা যে এই পারিবারিক ব্যবস্থাপনায় কিন্তু অনেক ভালো কাজ, মানুষের সেবার কাজ করা সম্ভব। এখানে আমি আহ্বান জানাতে চাই, যারা অনেক অর্থ ধনাঢ্য ব্যক্তিও আমাদের দেশে আছেন এবং সেবার মানসিকতা অনেকের আছে, হয়তো সেবার মানসিকতা নিয়ে তাদের কাজ করার ইচ্ছা থাকলে হয়তো অনেকে মানে অর্থাৎ উদ্যোগটা কি নেবেন সেটা হয়তো তারা করতে পারেন না। আমি তাদেরকে আহ্বান জানাবো তারাও এগিয়ে আসুক, এটা ভালো হবে। শুধু সরকারিভাবে আপনার সব সেবা দিতে পারে না, বেসরকারি উদ্যোক্তা কিন্তু থাকতে হবে। যেমন মনে করেন আমাদের সরকারের সময় আমরা কমিউনিটি ক্লিনিক করেছি, স্বাস্থ্য কমপ্লেক্স করেছি, আপনার সাফিসিয়েন্ট ঔষধ দেওয়া হচ্ছে, সাফিসিয়েন্ট এখন ডাক্তার আছে, মুক্তিযোদ্ধাদের জন্য আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি, আমরা মেডিকেল কলেজ সরকারি বেসরকারিভাবে করেছি, সরকারি হাসপাতালে বেডের সংখ্যা বৃদ্ধি করেছি শেখ হাসিনা সরকারের সময়। এই কাজগুলো সরকারিভাবে হয়েছে। আমি মনে করি বেসরকারিভাবেও কিন্তু আমাদের অনেক সুযোগ রয়ে গেছে। তাই আমি আহ্বান জানাতে চাই, যারা পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করেন তারা যেন পেট্রোল বোমার টাকাটা যদি মানব সেবা কাজে লাগান, তাহলে আমার মনে হয় দেশের এবং জাতির আরো কল্যাণ হবে, মানব কুলের কল্যাণ হবে। ডক্টর মাহবুবুর রহমান খান, একটু বলবেন যে কত রোগীর চিকিৎসা করলেন এই 9 বছরে আপনারা? জি, তার আগে একটু ওই রিলেশনে ইনসিকিউরিটির ব্যাপারে আমার একটা কথা, সেটা হচ্ছে এই ব্যাপারটি নিয়ে আসার আগে, বাংলাদেশে আসার আগে আমাদের টিমের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। এই টিমটা বাংলাদেশ তো এমন একটা পর্যায়ে এখন যায়নি যে সিরিয়ার পর্যায়ে যায়নি, সোমালিয়ার পর্যায়ে যায়নি, ডিএসি কঙ্গোর পর্যায়ে যায়নি। তো এই পর্যায়ে যদি না যায়, আমরাই এই সব দেশে ঘুরে ঘুরে বেড়াই। গত বছরের আগের বছর আমরা প্রায় 15 দিনে অ্যারেস্ট হয়েছিলাম। অ্যারেস্ট মানে ভুল বোঝাবুঝির কারণে আমাদের আটকে রেখেছিল সোমালিয়াতে। 15 দিনে আমরা একটা অর্গানাইজেশনে কাজ করতে গেলাম, সেখানে তাদের পলিসি ডিফারেন্ট ছিল, সরকারের পলিসি যে না কোনো বাইরের টিম এখানে আসতে পারে না। তো কোনো বাধা দিয়ে আমাদের ওটা বন্ধ করে বলে যে তোমাদের 2টা অপশন, তোমরা এই দেশ থেকে চলে যেতে হবে অথবা সরকারের আন্ডারে কাজ করা, ইনডাইরেক্ট বড় হলে তোমরা গ্রেপ্তার। ওইভাবে আমাদের রাখা হয়েছিল হোটেলে টোটেলে ঘ্রাও ট্রাও করে। আমরা সোমালিয়াতে গিয়েও অ্যারেস্টেড হয়ে কাজ করে এসেছি। সেই টিমকে আমি যখন বললাম যে বাংলাদেশে তো একটু অসুবিধা মনে হচ্ছে, বলি তো তোমাদের দেশটা কি সোমালিয়ার চেয়েও খারাপ হয়ে গেল? আমি নো নো নো, নট দ্যাট, আমরা যাব। এই ছিল আমাদের ডিসকাশন আসার আগে। সুতরাং এই ব্যাপারটা আমরা এখন প্রায় 1200-র মতো এই 9 বছরে অপারেশন করেছি। 2000-এর উপরে আমরা খুব কঠিন রোগীর স্ক্রিন করেছি। কিছু কিছু রোগী আমরা করতে পারিনি সময়ের অভাবে এবং স্বল্পতার কারণে। যেসব রোগী আমরা দেখেছি ম্যাক্সিমাম রোগীর চিকিৎসা করে দিয়েছি আমরা, মানে জটিল রোগগুলোর। কারণ 35 বছর 37 বছর একটা টিউমার নিয়ে একটা রোগীর অনেক বড় টিউমার মাথার উপরে অপারেশন করার পরে পরের দিন আমরা যখন ওয়ার্ডে দেখতে গেলাম, তার স্ত্রী অশ্রু জলে আমাকে বললেন যে আমার স্বামীকে দেখিনি গত 37 বছর এই পাশে ঘুমিয়েছেন। মানুষের কষ্ট, ভীষণ কষ্ট। তো সুতরাং আমাদের দক্ষতা, আমরা কিন্তু এই সফিস্টিকেসি বা ইকুইপমেন্টের উপরে ভরসা করে, ইনভেস্টিগেশনের উপরে ভরসা করে না। আমি বলি একটা কথা, যে একটা সৎ ডাক্তার যদি চায় সে অনেক কিছু করতে পারে। তার চোখ, কান, মুখ সবকিছু ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারে, এটা সম্ভব। দেখলেই এক্সরের মতো কাজ করবে চোখ, হাতগুলো প্যাথোলজির মতো কাজ করবে, বলে দিবে, টিপে বলে দেবে যে এটা কি টিউমার না এটা কি ক্যান্সার, বলা সম্ভব। একজন একটা দক্ষ ডক্টর সে যদি খুব সেবামূলক ইয়ে করতে পারে, লক্ষ লক্ষ রোগী দেখে এর উপরে জ্ঞান অর্জন করা সম্ভব। সেই ক্ষেত্রে তার কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন নেই, তার কোনো প্যাথোলজির প্রয়োজন নেই, তার দক্ষতা দিয়ে এবং কাজগুলো করতে পারে। যেটা আমরা করি, আমরা একটা করি যে রোগী ডাক্তারের কাছে আসবে না, ডাক্তার সেবার জন্য রোগীর দ্বার প্রান্তে চলে যাবে। এই হচ্ছে আমাদের পলিসি। এমনি এই ক্যাম্পে যারা আসে তাদের কি কোনো ব্যয়ভার বহন তো করতে হয় না? কিছু কতটুকু করতে হয়? শুধু আসা যাওয়ার তাদের আমরা যদি বাইরের থেকে যেসব রোগীগুলো বিভিন্ন এখন তো ইন্ডিয়া থেকে রোগী আসা শুরু করে এই মাদারীপুর ক্যাম্পে, সারা দেশ থেকে তো আসেই। ওই যে মেহেরপুর, তারপরে ওই বরিশাল, ঝালকাঠি তো আসেই, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, এবার তো তাই পেয়েছি। তারপরে এই অঞ্চল থেকে ময়মনসিংহ থেকে প্রচুর সারা দেশ থেকে আসে। এবং আমরা 2-1 জন রোগী এসছে ক্যালকাটা থেকে অপারেশন করে এসছেন তারা। তো এখন তারা যখন আসে 2টা জিনিস করি, তাদের
দিকে তাকিয়ে আমরা বলতে পারি তারা কোন স্ট্যান্ডার্ড, তারা খুবই কি দরিদ্র না সচ্ছল। সচ্ছল রোগীদের আমরা সাপোর্ট দিতে পারি না। দরিদ্র ওই চেহারা দেখলেই বোঝা যায় যে হ্যাঁ খায় নাই, কিন্তু সচ্ছল রোগীদের চিকিৎসাটা তো করেন আপনারা হয়তো নাকি না? অফকোর্স যে আসুক তাকে তো করতে হবে, অফকোর্স তা ফিরে দেয় না। শুধু টাকা পয়সার সাপোর্টটা, এটা যদি ওপেন হয়ে যায় আমাদের জন্য কষ্ট হয়ে যাবে, সবাই টাকা চাবে। এরকম হয় 1 বছরের যে রোগীর ট্রিটমেন্ট করলেন বা অপারেশন করলেন তাকে পরের বছর কি আপনারা ফলো আপের জন্য ডাকেন? আমাদের সুবিধা হচ্ছে আমাদের ফলো আপের সুযোগ বিভিন্ন দেশে। আমরা যখন একটা দেশে যাই আমাদের কাজকর্ম দেখে নেক্সট কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন করে যে হোয়েন ইউ আর কামিং দ্য নেক্সট এনি কান্ট্রি উই গো, বিকজ আওয়ার কোয়ালিটি অফ দ্য সার্ভিস, আমাদের ফিনিশিং, আমাদের কোয়ালিটি, আমাদের ক্যাপাসিটি অফ দ্য ম্যানেজমেন্ট, এইগুলো দেখে তো আমাদের সুযোগ যতগুলো দেশে আমরা যাই বছরের পর বছর আমাদের ওই দেশে যাওয়ার সুযোগ আছে। যেমন বাংলাদেশে আমরা এতে হচ্ছে নবম ক্যাম্প, একটা বাচ্চা এই দেখুন না চেহারা, ওকে আমরা যখন করলাম 2009 সালে, এখন এই নিয়ে 6 বছর পরে ওর চেহারা হচ্ছে এই হচ্ছে আমাদের ফলো আপ। এই সব রোগী আমাদের ফলো আপ করার সুযোগ আছে এবং ফলো আপে খুবই সুন্দর যে 2-3 বছর পরে বোঝা যায় না যে এই রোগীর। ফিউচার প্ল্যান কি? আমার স্বপ্ন অনেক বড়। মাদারীপুরকে আমি একটা আন্তর্জাতিক সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে সারা পৃথিবীর থেকে অনেক বড় বড় অভিজ্ঞ ডক্টররা আসবেন সারা বছর বিনামূল্যে চিকিৎসা দিতে। আমি স্বপ্ন দেখি মাদারীপুরে একটা ছোট্ট শহর, কিন্তু সেখানেও বিনামূল্যে ওপেন হার্ট সার্জারি করার স্বপ্ন আমি দেখছি। আর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ইট উইল বি পসিবল। হসপিটাল সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আসমত আলী খান ফাউন্ডেশন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মাদারীপুরে। আসমত আলী খান সেন্ট্রাল হসপিটাল আগামী বছরই আমরা শুরু করছি, কনস্ট্রাকশন আধা পর্যায়ে হয়ে গেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। গো অ্যাহেড ডক্টর মেশাক অঙ্গুইটি, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান অ্যাবাউট ইউর সেকেন্ড হোম? I think my future plan is to ensure that those patients who need our services get those services. My future plan is to ensure that is to let people know that patients don't select whom they have to go to, and sometimes it's not good for us to restrict them where they have to go to. If they are able to get services from anywhere, that's where they should be able to get it, and we should encourage it. The other thing is that I wish Bangladesh to be as peaceful as it is, so that we can be able to do more cases. We need to redouble. Rather than coming once in a year, we come twice in a year. That's what, because the demand is so high. I did hear you say that, for example, most patients, like now have been coming, many of them come back, not only just to be reviewed, but to thank us for what we did for them. And that it is so nice on that. Right. And I also wish the government, and I'll ask the minister to actually tell the head of state of this country that we appreciate. We might have not seen her, for example, as the Prime Minister, but we appreciate what she's doing, and we will be more than happy to ensure that we bring more people, different specialties to come and do the work. And hope you will meet her in future. I would like her to come and attend one of our camps. It will be wonderful, because just imagine those patients, sometimes I've never seen anyone who's big. And then imagine you are shaking their hands, telling them, no, you will get the services. That's the best thing that they can do to have. Thank you. Thank you. Mr. Minister. আমি একটা জিনিস লক্ষ্য করছি ওদের অপারেশনে, সেটা হলো যে যেমন একটা যে কোনো অপারেশনে কিন্তু ব্লাড লাগে, রক্ত দিতে হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমি এই যে এত বড় বড় অপারেশন করলো রক্তের কারো কিন্তু রক্ত দিতে হয়নি, এবং এটা ওদের একটা টেকনিক, এটা একটা টেকনিক। অদ্ভুত ব্যাপার। আমি এটার জন্য আমি প্রাউড ফিল করি যে অন্তত এই টিম। এই সূত্র ধরে, কারণ আমরা দরিদ্র দেশে কাজ করি, দরিদ্রদের সেবা করতে হলে দরিদ্রের মতোই সেবা করতে হয়। তার মানে একটু ছোটখাটো এক্সকিউজ দেখিয়ে রোগীকে ভাগিয়ে দেখা, এরকম মেন্টালিটি উচিত না একজন ডক্টরের। সেই জন্য আমরা এরকম কিছু টেকনিক্স ডেভেলপ করেছি, এবং এক ড্রামের মধ্যে গিয়ে ডায়াথেরাপি পাবো না, কেমন করে রক্ত বন্ধ করবো, অন্য কোনো পলিসি আছে কিনা, ব্রেইন ওপেন করে অনেক কিছু করা যায়, এবং আমরা সেটাই করি।
একটু আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বলবেন এই সংক্রান্ত বিষয়ে, এই ফাউন্ডেশনকে ঘিরে, এবং কিছু তো বললেন। আমি বোধ করি যে আপনাদের দুজনের চিন্তা অনেক সাহায্য থাকবে। যে আমরা কয়েক ভাই মিলেই কিন্তু আমাদের এই ক্যাম্পটা আমরা পরিচালনা করে থাকি, এই ফাউন্ডেশন আমরা পরিচালনা করে থাকি, এবং ফাউন্ডেশনের কার্যক্রম তো আপনাদের কিছুটা বললাম। তো এখানে যে উদ্দেশ্যটা আরেকটা হলো আমাদের, যে আমার পিতা আসফাত আলী খান সাহেবের নামে আমরা ইতিমধ্যে একটা হসপিটাল আমরা ডেভেলপ করতেছি বেসরকারিভাবে, আসফাত আলী খান সেন্ট্রাল ফাউন্ডেশন মাদারীপুরে। তো এইখানে কিন্তু আরো উন্নত মানের আমরা চিকিৎসার ব্যবস্থা করব, সেই ব্যবস্থাও আমাদের রয়েছে। এবং মূলত আমাদের উদ্দেশ্যটা হলো দুস্থ মানুষ, গরিব মানুষ যারা আসলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়, তাদেরকে সেবা দেওয়াটাই মূলত আমাদের উদ্দেশ্য। তো আমি যেটা মনে করি সেটা হলো যে আমাদের দেশে এই ধরনের উদ্যোগটা শুধু আমরাই নয়, আরো অনেকে নিয়েছেন, নিতে পারেন, নেওয়ার সুযোগও আছে, সে কারণে তাদেরও এগিয়ে আসা উচিত। আর বাংলাদেশের রাজনীতির অঙ্গনের কিছুটা উত্তাপ বিভিন্ন সময় থাকেই। এই উত্তাপে আমি আহ্বান করতে চাই যারা রাজনীতি করেন তাদের উচিত হলো যে অন্তত পক্ষে রাজনৈতিক যে বিরোধ, রাজনৈতিক মতপার্থক্য এটা থাকবেই, কিন্তু মানুষের সঙ্গে মানুষের জীবন নিয়ে আমাদের কোনো ক্রমেই রাজনীতি এভাবে করা উচিত নয় যে মানুষের জীবন হত্যা করে, তাদের খুন করে, এগুলো করা ঠিক নয়। বরং তাদেরকে কিভাবে রক্ষা করা যাবে সেটার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে দ্বিতীয়মাত্র আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 মিনিটে দেখবার আমন্ত্রণ রইল। ডক্টর মাহবুব রহমান খান, ডক্টর মেশাক অঙ্গুটি, মেশাক খান, অসংখ্য ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর মেশাক। দর্শক, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, এবং যে কোনো ভালো কাজের সঙ্গে আমরা থাকতে চাই, উৎসাহ দিতে চাই, অন্যদেরকে অনুপ্রাণিত করতে চাই, এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজন। একজন চিকিৎসকের কেমন হওয়া উচিত? বাংলাদেশে অনেক চিকিৎসক আছেন, বহু ভালো আন্তর্জাতিক মানের চিকিৎসক আছেন, কিন্তু তাদের সেবা নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ খুব একটা সন্তুষ্ট নন। অথবা বাংলাদেশি আছেন যিনি বিদেশে কাজ করছেন, পৃথিবীর বহু দেশে কাজ করছেন, সেবা মানসিকতা, চিকিৎসকদের মন মানসিকতা একটু বদল আনলে বাংলাদেশিদের চিকিৎসার জন্য, এমনকি সর্দি কাশি হলেও এখন অনেকে দেশের বাইরে পাড়ি দেন, সেটি করতে হয় না, বরং বিদেশ থেকে, অন্য দেশ থেকে অনেকে এখানে চিকিৎসাদান সম্ভব হতে পারে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমাদের রাজনীতিকদের অনেকেই মানুষের জীবন নাশের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন। আসলে তাদের কাজ, জীবন দান তো তারা করতে পারবেন না, কিন্তু জীবনটাকে সুন্দর করে গড়ে তোলাটাই তাদের কাজ। সেই কাজটি যেন তারা করেন, সেই দিকে যেন তাদের মনোযোগটা দেন, সেটি আমাদের প্রত্যাশা, যেটি আসলে এই আলোচনা থেকে বেরিয়ে এসছে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা, এবং বিশেষভাবে ধন্যবাদ যে বিদেশি বন্ধুরা এখানে এসে কাজ করছেন, তাদের জন্য, সবার জন্য আরো একবার শুভকামনা।